ফাল্গুনী দেবীর মেজ বৌমা প্রতীক্ষা বাজার থেকে ক্লান্ত হয়ে ফিরে আসে আর বলে, মা ধরুন, বাজার থেকে সব রকমের সবজি নিয়ে এসেছি। 5-6 দিন আর বাজার করতে হবে না। বাজারের যা দাম, যেন আগুন ধরে আছে। হ্যাঁ, সে তো বটেই। বর্ষাকালে সবজির দাম একটু বেশি হয়। তা তুমি কি কি বাজার করে এনেছো? মানে কি কি সবজি পেয়েছো শুনি? এই তো ঢেঁড়স, বেগুন, পটল, উচ্ছে, বরবটি আর ঝিঙে। আর হ্যাঁ, একটু টমেটো গাজরও আছে। আমার তো আরো অনেক কিছু কেনার ইচ্ছে ছিল, কিন্তু এইসব কিনতে কিনতেই তো টাকা শেষ হয়ে গেছে। আরে বাবা, এত কিছু কিনেছো, আরে এখনো আর কি কেনার বাকি ছিল? বলি, বাড়িতে এত সবজি কি হবে? তুমি তো সব টাকা কাঁচা সবজি কিনতেই খরচ করে ফেলেছো। মাছ মাংস তো কিছুই আনলে না। মা, আমাদের বাড়িতে টানা কয়েকদিন ধরে মাছ হচ্ছে, আর মাংস তো প্রায় দিনই হয়। সবজি তো হয়ই না, সেজন্যই আমি বেশি করে সবজি নিয়ে এলাম। বাজারটা তো অনেক দূর, তাই রোজ রোজ আনার ঝামেলা করতে হবে না আর। প্রতীক্ষার কথা শুনে তার বড় যা বিনিতা হেসে বলে, প্রতীক্ষা, তুমি এই বাড়িতে নতুন এসেছো তো, তাই এখানকার নিয়ম কানুন কিচ্ছু জানো না। সত্যি সত্যি তুমি না টাকাগুলোকে নষ্টই করলে, কারণ আমাদের বাড়িতে সবুজ সবজি না কেউই খায় না। তুমি যাকেই সবজি করে দিতে চাইবে, সেই মুখ বাঁকিয়ে উঠে পড়বে। এরা না খেয়ে থাকবে তাও আচ্ছা, কিন্তু সবুজ সবজি কেউই খাবে না। কি বলছো দিদি? সারা সপ্তাহ ধরে শুধু মাছ মাংস খেয়ে যাবে? এটা তো ঠিক না। কেন সবজি খাবে না কেন? সবজিতে সমস্যাটা কি আছে? কেন খাবে না সেটা আমি বলতে পারবো না, তবে বড় থেকে ছোট কেউই সবজি খেতে চায় না। মা বাবা এনারা নিজেরাই তো সবজি খান না। আমাদের স্বামীরাও বাকিদের মতো সবজি ভক্ত নয়। আর আমাদের ননদ দেওর, এরা দুজন তো সবজি দেখলেই ঝামেলা শুরু করে। নিধি তো কেবল শসা, গাজর আর টমেটো চেনে। কেন জানো? খাওয়ার জন্য নয়, এগুলো মুখে মেখে বসে থাকে ত্বক ভালো করার জন্য। না বৌদি, এই অভ্যাসগুলো কিন্তু একদম ভালো নয়। তুমি এদেরকে কিছু বলতে পারো না? রান্না বান্না তো সব তুমিই করো, জোর করে দিলে সবাই তো খেতে বাধ্য নাকি? আমি অনেক চেষ্টা করে ফেলেছি গো, এখন তো আমার ইচ্ছে হলেও আমি সবজি খেতে পাই না। এবার দেখো তুমি চেষ্টা করে, যদি তুমি সফল হও তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। বিনিতার কথা শুনে প্রতীক্ষা মনে মনে ঠিক করে নেয় সে সবাইকে সবজি খাওয়া ধরাবে। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর অমরবাবু ডাইনিং এ ওষুধের শিশি হাতে নিয়ে হাঁটাহাঁটি করেন। বাবা, আপনার হাতে ওটা কিসের ওষুধ? এটা এটা পেট পরিষ্কার করার ওষুধ মা। রোজ রাত্রে এই ওষুধটা না খেয়ে ঘুমালে আমার খুব অসুবিধা হয়। সকালে পেট পরিষ্কার হয় না, সারাদিনটা খুব কষ্টে কাটে, তাই রোজ খেয়ে ঘুমাতে হয়। কিন্তু বাবা, এই রোজ রোজ ওষুধ খেয়ে পেট পরিষ্কার করানোটা তো ঠিক নয় বলুন। আমাদের শরীরকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে বিনা ওষুধেই সমস্ত কাজ হয়ে যায়। আসলে খাওয়া দাওয়ার অভ্যাসটা ঠিক থাকলে না সবকিছু ঠিক থাকে। আর আমাদের প্রত্যেকদিন খাবারের তো কোনো ধরনই থাকে না। মানে কি ধরনের খাবার খাওয়া উচিত? দেখুন বাবা, এমনিতেই ছোট বড় সবার প্রত্যেক দিন দুটো করে সবজি খাওয়া উচিত। যেমন বয়স সেই অনুযায়ী ছোট বড় বাটিতে খেতে হবে। সঙ্গে তেল, ঝাল, মশলা এগুলো সব বাদ দিতে হবে, তাহলেই পেট পরিষ্কার থাকবে। আর পেট পরিষ্কার থাকলে শরীরও ভালো থাকবে, তখন মনও ভালো থাকবে। প্রতীক্ষার কথা শুনে অমরবাবুর খুব ভালো লাগে এবং তিনি আগ্রহ দেখিয়ে সবজি খাওয়ার উপকারিতাগুলো জানা শুরু করেন। এমন নয় তিনি আগে এসব জানতেন না, কিন্তু প্রতীক্ষা এত ভালো করে বোঝায় যে তার সবজি খাওয়ার আগ্রহ তৈরি হয় এবং তিনি বলেন যে পরের দিন থেকে তার জন্য যেন সবজি তৈরি করা হয়। তিনি তেল মশলাযুক্ত খাবার আর খাবেন না। এ কথা শুনে প্রতীক্ষার মনে আনন্দ আর ধরে না। পরের দিন সকালবেলা সে তার ননদ নিধির ঘরে যায় এবং দেখে নিধি পেঁয়াজের রস বেটে মাথায় লাগাচ্ছে। আরে নিধি, পেঁয়াজের রস লাগাচ্ছ নাকি? মাথা ব্যথা করছে বুঝি? না বৌদি, মাথা ধরেনি। আসলে না আমার হেয়ার লস হচ্ছে, কয়েকদিন ধরে এত চুল পড়ছে যে কি বলবো, তাই চুলে পেঁয়াজের রস লাগাচ্ছি। নিধি, তুমি কি জানো আমাদের চুল, নখ, দাঁত, চামড়া সবকিছুতে প্রোটিন দিয়ে তৈরি হয়। আর এই সবকিছু ভালো আর মেনটেন রাখতে হলে আমাদের শরীরে প্রোটিনের মাত্রাটা ঠিক রাখতে হবে। আমরা যে খাবারগুলো খাই, প্রত্যেকটা খাবার যদি প্রোটিন যুক্ত হয় তাহলে আমাদেরকে আর বাইরে থেকে এইসব লাগাতে হবে না। তাছাড়া সত্যি কথা বলতে বাইরে থেকে কোনো কিছু লাগিয়ে তুমি 5-10 মিনিটের বেশি উপকার পাবেই না। তুমি ঠিকই বলেছো বৌদি, আমি তো প্রত্যেকদিন বাড়িতে এত হোম রেমেডি ইউজ করছি, কিন্তু চুল তো কিছুতেই ভালো হচ্ছে না। আমার ফ্রেন্ডের স্কিন গুলো কত সুন্দর, সারাদিন পরও তাদেরকে দেখলে না ফ্রেশ ফ্রেশ মনে হয়। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে মুখে এক গাদা দাগ, ডার্ক সার্কেল, র্যাশ সমস্ত কিছু দেখতে পাই।
তুমি যদি তোমার স্কিন আর চুলের যত্ন নিতে চাও তাহলে তোমাকে মুখের স্বাদের কথা ভুলে যেতে হবে। এই রোজ রোজ পিৎজা, বার্গার, মোমো এসব খাওয়া তোমাকে বন্ধ করতে হবে, কারণ এইসব আমাদের স্কিন আর চুলের জন্য না অনেক ক্ষতি করে। তুমি যদি তোমার খাবারে হেলদি খাবার, প্রোটিনযুক্ত খাবার এসব খাও তাহলে দেখবে তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তোমার স্কিন আপনা আপনি এগুলো করবে। বৌদি প্লিজ তুমি আমাকে একটু হেল্প করবে? দেখো না, রান্না হয়ে গেলে আমার জন্য একটু সবজি আর হেলদি ডায়েট রেডি করে দেবে প্লিজ বৌদি। কয়েকটা দিন করে দাও না, তারপর অভ্যেস হয়ে গেলে আমি নিজে থেকেই করে নেব। নিধির কথা শুনে প্রতীক্ষা হেসে ফেলে আর বলে, ঠিক আছে নিধি, তোমার জন্য তো আমি এটা করতেই পারি, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য ডায়েট চার্ট বানিয়ে দেব। এমনিতেও আমি নিজেই প্রত্যেকদিন ডায়েট চার্ট ফলো করি, কাল থেকে না হয় তোমার জন্য এক বাটি বেশি করেই করব। যাক, আমি দুজনকে অন্তত রাস্তায় নিয়ে চলে এসেছি, এবার বাচ্চাদের পালা। এই বলে প্রতীক্ষা বাচ্চাদের ঘরে যায়। টুকা এবং বান্টি দুই ভাই বোন বসে বসে হোমওয়ার্ক করছিল। প্রতীক্ষা তাদের সামনে ইউটিউব চালিয়ে দেয়। বাচ্চারা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু টিপস যাতে করে তোমরা পরীক্ষায় সবার থেকে ভালো রেজাল্ট করতে পারো। শুধু এই নয়, খেলাধুলাতেও তোমরা সবাইকে পিছিয়ে নিজেরা এগিয়ে যেতে পারো। তোমরা যদি শার্পার, স্ট্রঙ্গার হতে চাও তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখো। বন্ধুরা, তোমাদেরকে শুধু কয়েকটা টিপস ফলো করতে হবে, এরপর থেকেই তোমরা সবার থেকে ভালো হয়ে উঠতে পারবে। তোমাদেরকে রোজ সকালে উঠে 1 গ্লাস জল খেতে হবে, তারপর কয়েকটা ড্রাই ফ্রুটস এবং সেদ্ধ ডিম, দুধ, আর দুপুরে শাকসবজি এবং স্যালাড, বিকেলে ফ্রুট জুস এবং রাতে রুটি সবজি, সঙ্গে একটু মাছ বা খুব মশলাযুক্ত মাংস। এই ধরনের ভালো ভালো খাবার খেলে তোমরা অবশ্যই সফল হবে। আরে বাহ, শুধু সবজি ফলমূল এইসবকে বুদ্ধি বাড়ানো যায় নাকি? আমি যদি আগে এটা জানতাম তাহলে ছোটবেলা থেকে আমি এইসবই খেতাম আর ক্লাসে ফার্স্ট হতাম, কিন্তু আমাকে তো আর ছোটবেলায় এইসব কেউ কিছু বলেনি। আচ্ছা বান্টি, টুকাই, তোমরা কি এসব জানতে? না কাকিমা, আমি তো এসব কিচ্ছু জানতাম না। সত্যি সত্যি এগুলো খেলে পরীক্ষায় ফার্স্ট হওয়া যায় নাকি? কাকিমা, তুমি আমার জন্য একটু সবজি রান্না করে দেবে প্লিজ? দেখো, এইবার রিয়া ফার্স্ট হয়ে গেছে, আমার না খুব খারাপ লাগছিল, কিন্তু তুমি যদি সবজি রান্না করে দাও তাহলে আমিও এবার থেকে ফার্স্ট হব। কেন দেব না? তোমার পরীক্ষা তো আর কিছুদিন বাকি, তুমি টেনশন নিও না, দিন রাত ভালো করে সবজি খাও, দেখবে তুমি একেবারে ফার্স্ট হয়ে যাবে। কাকিমা, আমি কিন্তু একটা রিলসে হেরে গিয়েছিলাম। সৌমিন আমাকে এত জোর ধাক্কা দিয়েছে, আমি পড়ে গিয়েছিলাম। ও আমার থেকে অনেক লম্বা, আমি কি ওর সঙ্গে পারি নাকি? আরে বাবা, লম্বা তো কি হয়েছে, তোমাদের দুজনে সেম ক্লাস, তাই তোমাদের দুজনকে একসঙ্গে কম্পিটিশনে রাখা হয়েছে। ও নিশ্চয়ই বাড়িতে ওর মায়ের কথা শোনে আর শাক সবজি খায়, সেজন্যই তো ও কম বয়সে লম্বা হয়ে গেছে। তুমিও যদি ওরকম খেতে তাহলে তুমিও কিন্তু ওর মতো স্ট্রং আর টল হতে। চিন্তা করো না, এখন থেকে ভালো করে শাকসবজি খাও, দেখবে নেক্সট বার ওকে তুমি হারিয়ে দিয়েছো। এভাবে প্রতীক্ষা বাচ্চাদের মনে শাকসবজি খাওয়ার আগ্রহ জাগিয়ে তোলে। তারপর দুই বউ তাদের স্বামীকে সবজি খাওয়ার কথা বলে এবং তারা বেশি ঝামেলা না করেই রাজি হয়ে যায়। বাকি থেকে যায় শুধু দেওর পিয়ুষ। কিন্তু সবাই সবজি খাওয়ার বায়না করলে তাকেও তাদের সঙ্গে সবজি খেতে হয়। এরপর থেকে বাড়িতে শাকসবজি এবং পুষ্টিকর খাবারই রান্না হতো এবং সবাই খুব মন দিয়ে সেই খাবার খাওয়া শুরু করে। এভাবে বেশ কিছুদিন কাটে। বিনিতা প্রতীক্ষাকে বলে, সত্যি প্রতীক্ষা, তুমি যেমন বলেছিলে ঠিক তেমনই কাজ করে দেখিয়েছো। আমি তো কখনোই ভাবিনি যে আমার বাচ্চারা এত আগ্রহ নিয়ে সবজি খাবে। তুমি ওদেরকে সবজি খাওয়া ধরিয়েছো। আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দেব বুঝতেই পারছি না। আমি মা হয়ে যে কাজটা করতে পারিনি, তুমি কাকিমা হয়ে দুদিনে সেই কাজটা করে দেখিয়েছো। দিদি, কাজটা কিন্তু সহজ, কিন্তু খেয়াল রাখতে হবে বাচ্চাদের মন কখন কিভাবে পাল্টে যায় বলা যায় না। খুব সতর্ক হয়ে থাকতে হবে আমাদেরকে। রোজ রোজ ভালো ভালো হেলদি খাবার খাওয়ার জন্য সবার সমস্যা ধীরে ধীরে কমতে থাকে, অর্থাৎ অমরবাবুর পেটের সমস্যা কমে যায়, তাকে আর ওষুধ খেতে হতো না। এদিকে নিধি লক্ষ্য করে যে তার চুল পড়া আগে থেকে অনেক কমে গেছে এবং মুখে সেরকম কিছুই বেরোচ্ছে না। তার স্কিনটা আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে। বাচ্চারা টিফিনেও সবজি খেত, যা দেখে তাদের শিক্ষক শিক্ষিকারা তাদেরকে খুব আদর করে প্রশংসা করত। এসব দেখে বাচ্চাদের মন আরো খুশি হয়ে যেত। বেশ কয়েকদিন এভাবেই কাটতে থাকে, কিন্তু এসবের মাঝে পিয়ুষ বিরক্ত হয়ে উঠেছিল। সে এক এক করে সবাইকে বোঝায় যে সবাই যেন আগেকার মতো মশলাযুক্ত চটপটে খাবার খাওয়ার বায়না করে
কিন্তু কেউ পিয়ুষের কথা শুনে নিজেদের খাবার রুটিন পরিবর্তন করতে রাজি হয় না। উফ, বাড়িতে কি শুরু হয়েছে কে জানে। রোজ রোজ এই রুগীদের খাবার খেয়ে আবার বিরক্ত লেগে গেছে। মেজু বৌদি সকলকে কি মন্ত্র পড়িয়েছে কে জানে। বাবা মা থেকে শুরু করে টুকাই টুম্পা সকলে ঘাস পাতা খেতে শুরু করেছে। এসব খেয়ে কি কাটানো যায়? অনেক হয়েছে, মেজু বৌমাকে আর এসব আমি রান্না করতে দেব না। এই বলে পিয়ুষ বাজার থেকে বার্গার এবং তন্দুরি চিকেন কিনে বাড়ি ফেরে। তারপর সবার সামনে সেই খাবারগুলো খুলে মহা আনন্দে খেতে থাকে। উফ, কি সুন্দর খাবার, একেবারে যেন অমৃত। কতদিন হলো ভালো মন্দ খাবার খাওয়া হয়নি। বার্গারটাও টেস্টি লাগছে, আর তন্দুরি চিকেন উহু, এটাও তো অসাধারণ হয়েছে। খাবারের গন্ধ সবার নাকেই যাচ্ছিল। প্রথমে সবাই পিয়ুষকে ইগনোর করলেও শেষে কেউই থাকতে না পেরে বাচ্চারা পিয়ুষের কাছে যায় এবং খাবার চায়। ছোটকা, আমাকে একটু দাও না গো, কতদিন আমি বার্গার খাইনি, একটু দাও প্লিজ। ছোটকা, আমাকেও একটু দাও প্লিজ। পিয়ুষ বাচ্চাদেরকে একটু করে বার্গার দেয়। তারা মজা করে বার্গার খায়, কিন্তু তারপর থেকে তারা আর নিজেদের খাবার খায় না। কিছুক্ষণ পর নিধি পিয়ুষের কাছ থেকে তন্দুরি চিকেন নিয়ে খায়। এতদিন পর চটপটি খাবার খেয়ে সবার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং একদিনেই পিয়ুষ সবার মন পাল্টে ফেলে। পরের দিন থেকে তারা আবার বায়না করতে থাকে যে তারা এসব খাবে না এবং বাইরের কেনা খাবার খাবে। এইবার প্রতীক্ষা সবাইকে বুঝিয়েও পারে না। এরপর সে হতাশ হয়ে যায়। সবাই আবার আগের মতো নিজেদের মন মর্জি খাবার খাওয়া শুরু করে, কিন্তু এক সপ্তাহ যেতে না যেতে সবার আবার আগের মতো সমস্যা শুরু হয়। আরে আবার তো আমার স্কিনে কি সব বেরিয়ে গেছে, মুখে কত বড় বড় পিম্পলও হয়েছে। এই মুখ নিয়ে আমি কি করে বিয়ে বাড়ি যাবো এবার? মেকআপ করলে তো এগুলো ভালো করে ঢাকাও যাবে না। সব আমার নিজের দোষে হয়েছে। আমি যদি পিয়ুষের কথা না শুনে নিজের খাওয়া কন্ট্রোল করতাম, তাহলে আজ বিয়ে বাড়িতে কত সুন্দর স্কিন নিয়ে যেতে পারতাম। শুনছো, একটু গরম জল করে দাও না। আমার মনে হচ্ছে ওষুধটা একটু বেশি করেই খেতে হবে। 3 দিন হয়ে গেল, পেটটা পরিষ্কার হচ্ছে না, পেটটাও খুব যন্ত্রণা হচ্ছে। ব্যথা করবে না? কয়েকদিন ধরে যেসব খাওয়া শুরু করেছো তাতে ব্যথা না করে যাবে কোথায়? এত করে বারণ করলাম যে বুড়ো বয়সে আবার এসব তেল মশলা যুক্ত খাবার খেও না। কি সুন্দর বৌমার কথা শুনে কদিন ভালো করে চলছিল, ওই কদিন তোমার একটুকু সমস্যা হচ্ছিল না। এমনকি তোমাকে তো ওষুধগুলোও খেতে হচ্ছিল না। 2 দিন নিজের জিভে স্বাদ ফেরাতে গিয়ে কি করে ফেললে দেখো তো। যেমন কর্ম তেমন ফল হয়েছে। তুমি ঠিকই বলেছো, এখন আমাকে এসব আর খাওয়াই যাবে না। বেকার বেকার আমি এই জালে পা দিলাম। না না, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমি কথা দিচ্ছি, কাল থেকে আবার শাকসবজি খাবো, আরে একেবারেও ভুল করবো না। বাচ্চারা স্কুল থেকে মন খারাপ করে ফেরে, কারণ আজ টিচার তাদেরকে অনেক বকেছে। এতদিন ধরে টিচাররা তাদের নিয়ে সুনাম করত, আবার তারা জাঙ্ক ফুড খাওয়ার জন্য টিচাররা তাদেরকে বকাবকি করে। এই নিয়ে তাদের মন ভীষণ খারাপ। তাই তারা কাকিমাকে আবার আগের মতো টিফিন করে দিতে বলে। এভাবেই সবাই আবার প্রতীক্ষার কথা অনুযায়ী সবুজ সবজি খাওয়া শুরু করে। এইবার পিয়ুষের শিক্ষা হয় এবং সেও বাকিদের মতো বাড়ির খাবার খাওয়া শুরু করে। এভাবেই তাদের বাড়িতে সবার স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হতে থাকে এবং সবাই আনন্দে হাসি খুশিতে বসবাস করে। পিঙ্কি ও রিঙ্কি 2 বোন একই কলেজে পড়াশোনা করে। পিঙ্কির রঙে কালো, সেই তুলনায় রিঙ্কি অনেক সুন্দর ও ফর্সা দেখতে। তাই রিঙ্কি সবসময় অহংকার নিয়েই থাকতো যে সে খুব সুন্দরী। সবসময় পিঙ্কিকে অপমান করত এবং ছোট করত। নিজের দিদি হলেও কোনোদিন পিঙ্কিকে রিঙ্কি দেখতেই পারতো না। পিঙ্কি রিঙ্কিকে সবসময় মুখে যা আসতো তাই বলতো। এমনই একদিন, এই আজকে আমাকে কেমন দেখাচ্ছে বলতো? এই সুন্দর ড্রেসে আজকে আমাকে পুরো হলিউড নায়িকা লাগছে, তাই না বল পিঙ্কি? এটা আবার নতুন কথা কি বল? তোকে তো প্রত্যেক দিনই ভালো লাগে দেখতে, কারণ তুই ফর্সা, দেখতে ভালো। কেন খারাপ লাগবে বলতো তোকে? ঠিক আছে ঠিক আছে, আজ তুই একাই কলেজে চলে যা, আমি গাড়ি নিয়ে যাব। তোকে নিয়ে গেলে আমার হবে না, আমার আজকে ভীষণ তাড়া আছে রে। আজকে ডেটা স্পেশাল আমার কাছে, কারণ আজকে আমাকে হ্যান্ডসাম বয় রাজীবকে প্রপোজ করতে হবে। কেন রে? প্রত্যেক দিন তো আমরা দুজনে একসঙ্গে কলেজে যাই, আজকে আমি একা যাব কেন? আর তুই গাড়ি নিয়ে যাবি আর আমি কিসে যাব? আমারও তো আজকে কলেজে তাড়া আছে, বাসে গেলে অনেক সময় লেগে যাবে। এরপর রিঙ্কি কোনো কথা না শুনেই চটপট করে গাড়ি নিয়ে কলেজে বেরিয়ে যায়। তারপর কলেজে পৌঁছে
তাড়াতাড়ি রাজীবকে খোঁজাখুঁজি করতে থাকে প্রপোজ করার জন্য। কিন্তু রাজীব এদিকে অলরেডি পিঙ্কিকে আগেই প্রপোজ করে দিয়েছে। পিঙ্কি ও রাজীব দুজনকে পছন্দ করে। তারপর রিঙ্কি দেখতে পায় পিঙ্কি ও রাজীব দুজনের হাত ধরে কলেজের পার্কে বসে কথা বলছে, যেটা দেখে রিঙ্কি বাড়ি ফিরে আসে। এই পিঙ্কি, তুই আমার রাজীবের হাত ধরে কেন বসে বসে গল্প করছিলিস? আমি সব দেখেছি। রাজীব আমার, আমি ছাড়া রাজীবকে কেউ টাচ করবে না। আজ আমার পুরো প্ল্যানটাই তুই ভেস্তে দিলি। দেখ রিঙ্কি, রাজীব আমাকে পছন্দ করে আর আমিও রাজীবকে পছন্দ করি। এই কথাটা কলেজে কেউ জানুক আর না জানুক, আমি আর রাজীব দুজনে ভালোভাবেই জানি। রাজীব ওরকম ছেলে না যে আমাকে ছেড়ে আবার তোর পিছনে ছুটবে। এই কথা নিয়ে পিঙ্কি ও রিঙ্কি দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়া শুনে তাদের মা সুজাতা দেবী সেখানে আসে। এই তোরা দু বোনে এভাবে ঝগড়া করছিস কেন বলতো? তোরা তো বড় হয়েছিস, এখনো এরকম ঝগড়াঝাটি করবি? তোদের জ্ঞান কম হবে না? দেখো না মা, আমি রাজীবকে ভালোবাসি। আজকে আমি প্রপোজ করব বলে সুন্দর একটা ড্রেসও পরে গিয়েছিলাম, আর কলেজে গিয়ে দেখি এই কালী নাগিনটা আমার রাজীবের হাত ধরে বসে বসে গল্প করছে। তুমি বলো মা, অত হ্যান্ডসাম ধনী লোকের ছেলে এই কালী ভূতিনীর সঙ্গে মানায় না আমার সঙ্গে ভালো মানাবে বলো? সেটা পরের কথা। এখন রাজীব পিঙ্কিকে পছন্দ করে, পিঙ্কিও রাজীবকে পছন্দ করে। এরা দুজনকে ভালোবাসে, এটা আমি জানতাম। পিঙ্কি আমাকে রাজীবের ব্যাপারে অনেক আগে এইসব কথা বলে দিয়েছে। মা, তুমি জেনে শুনে এটা হতে দিচ্ছ? তুমি তো জানো আমি সবসময় হ্যান্ডসাম রিচ ছেলেদেরকে পছন্দ করি। আর পিঙ্কি কত কালো কুৎসিত দেখতে, তাকে রাজীব কি করে ভালো লাগতে পারে বলো তো? রিঙ্কির কথা শুনে পিঙ্কি বলে, দেখ রিঙ্কি, রাজীব আমার রং দেখে নয়, আমার মন দেখে আমাকে পছন্দ করে। হ্যাঁ, আমি হয়তো কালো, কিন্তু আমার মনটা রাজীবের ভালো লেগেছে, সেজন্যই আমাকে রাজীব এত পছন্দ করে আর ভালোবাসে। পিঙ্কি, আমি তোকে ছাড়বো না। তুই আমার রাজীবকে কেড়ে নিয়েছিস তো, এর বদলা আমি ঠিক নেব। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন রিঙ্কি, ওয়াও হোয়াট এ হ্যান্ডসাম বয়, এই হ্যান্ডসাম ছেলেটাকে আমার খোঁজ নিতেই হবে, মনে হচ্ছে খুব ধনী লোকের ছেলে। তারপর রিঙ্কি ঠিক খোঁজ নিয়ে নেয় হ্যান্ডসাম ছেলেটা কে। এই হ্যান্ডসাম ছেলেটা ছিল রাজীবেরই ভাই রোহিত। রাজীবের মতোই রোহিত খুব হ্যান্ডসাম। রিঙ্কি রোহিতকে দেখে মনে মনে ভাবে, যেমন করেই হোক এই রোহিতকে আমার জালে ফাঁসাতেই হবে, এই মোক্ষম সুযোগ পিঙ্কির সঙ্গে বদলা নেওয়ার। এরপর রিঙ্কি রোহিতকে ঠিক পটিয়ে নেয়। রোহিতও রিঙ্কির জালে পা দিয়ে দেয়। এরপর রিঙ্কি ও পিঙ্কির কলেজ কমপ্লিট হয়ে গেলে রাজীব ও রোহিতের সঙ্গে দুই বোনের বিয়ে হয়ে যায়। তারপর দুই বোন শ্বশুরবাড়িতে চলে যায়। শ্বশুরবাড়ির প্রথম দিনেই রাজীব বলে, পিঙ্কি, তোমার জন্য একটা গিফট আছে, আগে চোখ বন্ধ করো, আমি বললে তারপর চোখ খুলবে। আমার জন্য আবার গিফট কেন? আবার তার জন্য চোখটাও বন্ধ করতে হবে? কি জানি বাবা, কি গিফট আছে দেখি। এই দেখো, তোমার পছন্দ হয়েছে? এটা তোমাকে খুব সুন্দর দেখাবে, আমি নিজে পছন্দ করে তোমার জন্য নিয়ে এসেছি, তুমি এটা আজকেই পরবে। ওয়াও, এটা তো ডায়মন্ড নেকলেস। এটা আমাকে মানাবে না গো, এসব যারা ফর্সা তাদেরকেই মানাবে। আমি তো কালো, আমাকে ডায়মন্ড নেকলেসটা কিভাবে মানাবে? আমি তোমায় পড়তে বলেছি, তুমি পড়বে। এই ধরনের কথা আর কোনোদিনই আর বলবে না। তোমাকে আমি একবার বলেছি, তোমার মন দেখেই আমি পছন্দ করেছি। তোমার মতো ভালো মেয়ে আমি খুঁজলে একটাও পাবো না। তুমি আমার সব থেকে ভালো সাথী হয়েছো। রাজীবের কথা শুনে পিঙ্কি আনন্দে রাজীবের গলা জড়িয়ে ধরে এবং বলে, রাজীব, তুমি আমাকে এত ভালোবাসো? সেই কলেজ থেকে দেখে আসছি, এখনো তুমি আমাকে একইভাবে ভালোবেসে যাচ্ছ। দূর পাগল মেয়ে, ভালোবাসা কি দিনের পর দিন কমে যায় নাকি? তোমায় আগে যেমন ভালোবাসতাম সবসময় সেই রকমই ভালোবেসে যায়। রাজীব ও পিঙ্কির ভালোবাসা আগের থেকে বেশি হয়েছে তো কম নয়। দুজনকেই সবসময় খেয়াল রাখে। রাজীব পিঙ্কিকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, ভালো ভালো গিফট এনে দেয়, রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়। আর এইদিকে রোহিত পুরোটাই তার উল্টো। বিয়ের পর ধীরে ধীরে রোহিতের পর্দা ফাঁস হয় রিঙ্কির সামনে। তুমি ড্রিঙ্ক করেছো? এটা তো আগে বলনি যে তুমি ড্রিঙ্ক করো। আমি তো বলেছি আমি ড্রিঙ্ক করা, স্মোকিং করা ছেলেদেরকে পছন্দ করি না, তা সত্ত্বেও তুমি আমাকে এভাবে ঠকালে। ঠকিয়েছি, বেশ করেছি। কোন সত্যি কথাটা বলবো? আমি কি তোকে সত্যি সত্যি ভালোবাসতাম নাকি? সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম তুই বড় লোক বাপের মেয়ে, তোকে বিয়ে করলে অনেক কিছু পাবো, পুরো লাইফটা আমার বসে বসে কাটবে, তাই বিয়ে করেছিলাম। এখন তো দেখছি পুরো জিনিসটাই উল্টে গেছে। বিয়ের পর আসলে একটু কানাকড়িও নিয়ে আসিসনি। এদিকে আমার দিন দিন যে ড্রিঙ্কের খরচ বাড়ছে, তা বহন করবে কে? তোমার বলতে লজ্জা করে না? এইসব কথা বলে ঠকিয়েছো, আমার জীবনটাকে শেষ করে দিলে তুমি। আমি স্বপ্নেও ভাবিনি যে এইভাবে আমি ঠকে যাব। আমি তোর জীবন শেষ করেছি না তুই আমার জীবন শেষ করে দিয়েছিস? আমি কোনোদিনই চাইছিলাম না বিয়ে করতে, তুই জোর করলি বলেই তো আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হলো। আমি ভেবেছিলাম টাইম পাস করে কাটিয়ে দেব। ছি 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 ছি,
এইসব কথা বলতে তোমার লজ্জা করে না? সরে যাও আমার কাছ থেকে। একদম আমার সামনে ড্রিঙ্ক করার কথা বলবে না তুমি। রিঙ্কির এরকম কথায় রোহিত খুব রেগে যায় ও রিঙ্কিকে মারধর করতে শুরু করে। এভাবেই চলতে থাকে তাদের সম্পর্ক। দিনের পর দিন রোহিত রিঙ্কিকে মারধর করতে থাকে। রিঙ্কির কোনো কথাই রোহিত শোনে না। এসব আচরণ দেখে রিঙ্কি ভীষণভাবে ভেঙে পড়ে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর পিঙ্কি ও রিঙ্কির দুই বোনই জানতে পারে যে তারা দুজনে প্রেগনেন্ট। তুমি বাবা হতে চলেছো রাজীব, আর আমি মা। আমরা দুজনে মিলে আমাদের বাচ্চাকে খুব ভালোভাবে মানুষ করব। কি বললে তুমি? আমি বাবা হব? এমন একটা খুশির খবর দিলে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। আজকে আমার সব থেকে বেশি খুশির দিন। এই কথা শুনে পিঙ্কিকে কোলে নিয়ে রাজীব আনন্দে লাফালাফি করতে থাকে। অন্যদিকে রোহিত রিঙ্কির প্রেগনেন্টের কথা শুনে রেগে গিয়ে মারধর করতে শুরু করে। প্রেগনেন্ট দেখাচ্ছি আর কি করার জায়গা খুঁজে পাস না নাকি? এদিকে আমার খরচ বহন করতে পারি না, আবার একটা বাচ্চার খরচ কি করে বহন করব? আমার ড্রিঙ্ক সিগারেট অনেক টাকা খরচ হয়ে যায়, তারপর আবার বাচ্চার দায়িত্ব? না না, আমি নিতে পারবো না। তাই বলিস কালকে বাচ্চাটাকে অপারেশন করে আসবে। আমি আমার বাচ্চা নষ্ট করব না। আমি মা হয়ে কি করে আমার সন্তানকে মেরে ফেলবো? যতই কষ্ট হোক এই বাচ্চাকে আমি পৃথিবীতে নিয়ে আসবই। রোহিত রিঙ্কিকে আরো মারধর করতে শুরু করে দেয় যাতে রিঙ্কি ভয়ে বাচ্চাটাকে নষ্ট করে দেয়। কিন্তু রিঙ্কির একই জেদ, সে বাচ্চা নষ্ট করবে না। এসব দেখতে দেখতে 8 মাস কেটে যায়। এদিকে রাজীব পিঙ্কির প্রচুর খেয়াল রাখে। 8 মাস হয়ে গেছে, তুমি বিছানা থেকে এক পাও নিচে নামাবে না। এই সময় কোনো একটা বিপদ হলে মুশকিলে পড়তে হবে। তুমি সব সময় বেডে শুয়ে থাকো, আমি যেন তোমাকে বেড থেকে নামতে না দেখি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি নামবো না। তুমি তো সেই প্রথম দিন থেকে আমাকে বিছানায় শুইয়ে রেখেছো। এখন এবার একটু উঠি, তা না হলে আমাকে শুয়েই থাকতে হবে তো। না, তুমি একদম নামবে না বলছি, একদম নামবে না। এই কটা দিন আর আছে, একটু কষ্ট করে বেড রেস্ট নিয়ে নাও। ভালো ভালো ডেলিভারিটা হয়ে গেলে তারপর তুমি যা খুশি তাই করবে। এই বলে রাজীব অফিসে চলে যায়। এদিকে রোহিত রিঙ্কিকে বলে, যাও আমার জন্য চিকেন ফ্রাই করে নিয়ে আসো, তারপর আমি প্যাক বানাবো। আজকে আমি চিকেন ফ্রাইতে ড্রিঙ্ক করব। বেশ ভালো করে ঝাল দিয়ে চটপটি টাইপের করো তো। এখন আমার 8 মাস চলছে রোহিত, এই অবস্থায় তুমি আমাকে চিকেন ফ্রাই করতে বলছো? এখন আমি কিচেনে ঢুকতেই পারি না, আর এখন তুমি আমাকে চিকেন ফ্রাই করতে বলছো? আমার ভীষণ কষ্ট হচ্ছে রাজীব, আমি পারবো না। কি বললে? পারবে না? দাঁড়াও দেখাচ্ছি মজা। রোহিত কোমরের বেল্ট খুলে রিঙ্কিকে মারধর করতে থাকে। এমনই সময় রিঙ্কি মাথা ঘুরে নিচে পড়ে যায়। তখনই তার লেবার পেইন শুরু হয়ে যায়। আহ মা, মা গো, যন্ত্রণায় মরে গেলাম। আমাকে এক্ষুনি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। রিঙ্কির কান্না শুনে সবাই এসে যায় এবং তাড়াতাড়ি রিঙ্কিকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। পেশেন্টের কন্ডিশন খুব সিরিয়াস ছিল, তাই আমরা যে কোনো একজনকে বাঁচাতে পেরেছি। হয় মা না হলে বাচ্চা, যে কোনো একজনই বাঁচতো। তাই আমরা মাকেই বাঁচিয়েছি। পরে ভবিষ্যতে আবার বাচ্চার মা হতে পারবে। বাচ্চাকে বাঁচালে মা মারা যেত, তাই আমরা মাকেই বাঁচিয়েছি। কিন্তু মরা মায়ের বাচ্চাকে কেউ মায়ের আদর দিতে পারবে না। ডক্টরের কথা শুনে রোহিত কান্নায় ভেঙে পড়ে। আমি নিজের হাতে নিজের বাচ্চাকে শেষ করে দিলাম। আমার বাচ্চাকে আমি পৃথিবীতে আসতেই দিলাম না। আমি বড় পাপী, আমাকে ক্ষমা করে দাও রিঙ্কি। আমি আর কোনোদিনও তোমার উপর এইভাবে অত্যাচার করব না। আমাকে ক্ষমা করে দাও একবার। দেখো রোহিত, সবাই তোমাকে ক্ষমা করে দিলেও আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কারণ তুমি আমার বোনের জীবনটা শেষ করে দিয়েছো। তার উপরে আমার বোনের বাচ্চাটাকেও মেরে ফেলেছো। আমি তোমাকে জেলের হাওয়া খাওয়াবো, তবেই ছাড়বো। রাজীব, তুমি পুলিশকে ফোন করো তাড়াতাড়ি, এক্ষুনি ওকে ধরে নিয়ে যাক। আমাকে ক্ষমা করে দাও সবাই। কোনোদিনও এইরকম ভুল আর কখনোই করব না। আমাকে জেলে পাঠিও না। আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি। আমাকে সবাই ক্ষমা করে দাও। রোহিতের কথা শুনে রিঙ্কির মনটা নরম হয়ে যায়। তাই রিঙ্কি বলে, ওকে ছেড়ে দাও সবাই, তোমরা ওকে ক্ষমা করে দাও। আর আমিও ওকে ক্ষমা করে দিচ্ছি। ও যখন বলছে শুধরে যাবে, নিশ্চয়ই ও শুধরে যাবে। আজ ও যে বড় অন্যায় করেছে তার শিক্ষা হয়েছে ওর। আমার মনে হয় আর কখনো ও এরকম করবে না। এবার থেকেও ভালোই হয়ে যাবে। আর এইসব আমারই হিংসার ফল। আমি আমার নিজের বোনের উপরে হিংসা করে রোহিতকে বিয়ে করেছিলাম। আজ তারই ফল আমাকে ভগবান দিয়েছে। আর এখন ওইসব কথা বলে কি হবে বল? যা হবার তো হয়ে গেছে। যতই যাই হোক, তুই আমার বোন, আমি তো তোকে আর ফেলে দিতে পারি না। ওসব কথা এখন বাদ দে, পুরানো কথা এখন না তোলাই ভালো। না পিঙ্কি, তোরা আমাকে ক্ষমা করে দে। আমি লোভে পড়ে বিয়ে করেছিলাম রোহিতকে, আজ তার ফল আমি পেয়ে গিয়েছি। লোভ মানুষকে শেষ করে দেয়, এটা আমি আগে জানতাম, কিন্তু এখন আমার নিজের সঙ্গেই সেটা হলো। আমাকে ক্ষমা করে দে পিঙ্কি, তোর উপরে বদলা নিতে গিয়ে লোভে পড়ে আমি রোহিতকে বিয়ে করেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন ওসব কথা বাদ দে। বললাম তো যা হবার হয়ে গিয়েছে। এখন ওসব কথা তুলে কোনো লাভ হবে না।
এখন সামনে কিভাবে চলবি সেটা ভাব। আশা করি আজকের পর থেকে ভালো করেই জীবনটা কাটাবি। আর শোন, জীবনে কখনো কারোর উপরে কোনো হিংসা করবি না, আর লোভও করবি না। এরপর তারা সবাই মিলে বাড়ি ফিরে আসে। এখন তারা একসঙ্গে সকলে মিলেমিশে থাকতে শুরু করে এবং রিঙ্কি তার লোভ, লালসা, হিংসা সবকিছু ছেড়ে দেয়। আর তারা দুই বোন মিলে একসঙ্গে সুখে শান্তিতে ঘর সংসার করতে থাকে।